রুমি টেলিকম এবং ট্রাভেলস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সিএএ এবং এনআরসি ক্যাব বিল এই সমস্ত বিষয়ে আমরা কিছু আলোচনা করব। তো এই সমস্ত বিষয়ে আমাদের এক বন্ধুকে আমরা পেয়েছি। আপনার নাম? আমার নাম হচ্ছে রইসুদ্দিন মোল্লা। আচ্ছা রইসুদ্দিন বাবু, এই সিএএ বিল বা এনআরসি আসলে কি এবং কেন, এটা যদি একটু বুঝিয়ে বলেন। তো সিএএ হচ্ছে আপনার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা তাহলে সাম্প্রতিককালে ভারতবর্ষের স্বৈরাচারী শাসক আরএসএসের দ্বারা লালিত পালিত বিজেপি সরকার তাহলে এটা আইনটাকে চালু করতে চাচ্ছে, আইনটা তৈরি করেছে এবং সারা ভারতবর্ষব্যাপী তারা এই সিএএটাকে লাগু করার জন্য চেষ্টাও চালাচ্ছে। তাহলে সিএ এর মাধ্যমে তারা যে প্রচার এবং প্রোপাগান্ডা চালাচ্ছে স্বৈরাচারী সরকার, যে তারা ভারতবর্ষের মুসলিম বাদে সমস্ত জাতির মানুষ, সমস্ত ধর্মের মানুষকে তারা নাগরিকত্ব দেবে, আদিবাসীদেরকে দেবে না আর মুসলিমদেরকে দেবে না। তাহলে এইটা হচ্ছে একটা চক্রান্তমূলক কথাবার্তা, যাতে তাহলে এটাকে মুসলিম বিদ্বেষী আইন বলে মনে হয়, যাতে করে এসসি এসটি ওবিসিরা মনে করে যে এটা আমাদের সমস্যা নয়। কিন্তু বিজেপি যেটা বলে ঠিক তার উল্টোটাই করে, এটা সবাই তাহলে নিজস্ব চোখ হচ্ছে দেখে নিয়েছে, যা বলবে ঠিক তার উল্টোটা করবে। তাহলে সিএ এর মাধ্যমে আপনাকে নাগরিকত্ব দেবে না কোনো এসসি এসটি ওবিসি ভাই, যারা হিন্দু নামে যারা পরিচিতি লাভ করেছে, তাদের খারে দেবে না নাগরিকত্ব, বরং ওই কথা বলে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। এটাই আমরা দেখতে পাচ্ছি, আসামেতে এটাই হয়েছে। তাহলে মুসলিম বিদ্বেষী আইন নয়, এটা গোটা মানবতা বিদ্বেষী, ভারত বিদ্বেষী এবং ভারতবর্ষের এসসি এসটি ওবিসি এবং অন্যান্য সংখ্যালঘুদের এটা হচ্ছে মানে হচ্ছে বিরোধী এই আইনটা। তারপরে সিএ যে সান্ত্বনাটা দিচ্ছে আমাদেরকে, এসসি এসটি ওবিসি ভাইদেরকে যে দিচ্ছে, যে আপনাকে প্রথমে নাগরিকত্বহীন করা হবে 5 বছর। তো কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষ, যাদের একটু জ্ঞান বুদ্ধি এবং যাদের রুচি আছে, যাদের লজ্জাবোধ আছে, তাকে যদি বলা হয় যে প্রথমে আপনাকে জারজ সন্তান ঘোষণা করা হবে 5 বছরের তারে, তারপরে 5 বছর পরে আপনার পাশে আপনার বাপের নাম অনেক করে প্রমাণ হবে যে না সত্যি আপনার বাপ ছিল, আপনি জন্মগ্রহণ করার পরে আপনার বাপ অভাবের জ্বালায় কোথায় চলে গিয়েছিল, তাকে এখন খুঁজে পাওয়া গেছে, অতএব আপনি বাপ। তার আপনার তো প্রশ্ন হওয়া উচিত যে আমার বাপ ছিল বলেই তো আমি জন্মেছি, এই কথা না বলে আপনি বম ফাটাচ্ছেন। তাহলে আপনাকে জারজ সন্তান ঘোষণা করা হবে, এই কথা শুনে যে বম ফাটায়, তাহলে তার মধ্যে কোনো, সে তাহলে মানুষের মধ্যে পড়ে কি? কত কম বুদ্ধি তার, সে বম ফাটাতে গেলে তাকে বললো আপনাকে জারজ সন্তান ঘোষণা। তাহলে জারজ সন্তান ঘোষণা করাটা, এটা তো তার প্রতি একটা অপবাদ। সিএ এর মাধ্যমে তাকে নাগরিকত্ব 5 বছর নাগরিক মানে তাকে শরণার্থী ঘোষণা করতে হবে, তাকে, সে অত্যাচারিত হয়ে এসেছে ভারতবর্ষেতে অন্য অন্য বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, এটা তাকে প্রমাণ করতে হবে। কখনোই মানে যেটা সম্ভব নয়। আপনাকে তাহলে একটা ঘোড়ার ডিম দেবে বলেছে দুপুরবেলা ভাতের সাথে খেতে, তাতে আপনি লাফাচ্ছেন। তাহলে আপনার যদি বিবেক থাকতো যে বাবু ঘোড়ার ডিম তো হয়নি, ওই ডিমটা কেন আমাকে ভাজা দেবেন বলছেন? তাহলে যে ডিম পাওয়া যায় সেই ডিম যদি ভেজে খাওয়াবার কথা বলেন, মুরগির ডিম, হাঁসের ডিম, আরও অন্য অন্য যে ডিমগুলো আছে, তাহলে আমাদের লোকেরা সিএ মামলাটা তাহলে বুঝতে পারছে না। এইটার মাধ্যমে আর একটা জিনিস কেন্দ্র সরকার যেটা চেয়েছিল, যে এইটার মাধ্যমে এক ঢিলে দুই পাখি তারা মারবে। কি? তারা এটা মুসলিম বিদ্বেষী আইন বলে চালাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ভারতবর্ষের শিক্ষিত সচেতন মানুষ এটা ধরে ফেলেছে যে এটা শুধু এটা মুসলিম সমস্যা নয়, এটা ভারতবর্ষের সমস্যা, এটা সাংবিধানিক সমস্যা। যার তারা জানে এক ঢিলে দুই পাখি মারবে, এটা হিন্দু এবং মুসলমান নামে তাহলে দুটো ভাই ভাই, বর্তমানে যারা এসসি এসটি ওবিসি আর সেখান থেকে ধর্মান্তরিত প্রাক্তন এসসি এসটি ওবিসি মুসলমানদের মধ্যে লড়াই এবং দাঙ্গা তারা বাঁধাতে চেয়েছিল, কিন্তু ভারতবর্ষের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ এটা জেনে গেছে, যার কারণে
তারা এই সিএটাকে হচ্ছে রিজেক্ট করতে চাচ্ছে। তারপর আর একটা কথা, তারা বাংলাদেশের হিন্দুদের কল্যাণ চাচ্ছে, যারা পাকিস্তানের হিন্দুদের যারা কল্যাণ চাচ্ছে, তাহলে ভারতের তারা সমস্ত হিন্দুদের কল্যাণ চেয়েছে কি? আজকে উত্তরপ্রদেশে দলিতদের ওপর অত্যাচার চলছে। তারপরে মন্ডল কমিশন রিপোর্টের মাধ্যমে ভারতবর্ষের ওবিসি ভাইদেরকে সংরক্ষণ দিয়ে তাদের অর্থনৈতিক পরিকাঠামোকে চাঙ্গা করতে চেয়েছিল। কিন্তু ওবিসিদের সংরক্ষণ দিলে তারা অর্থনৈতিকভাবে চাঙ্গা হবে, এটা ভারতবর্ষের ব্রাহ্মণ্যবাদী সরকার বরদাস্ত করেনি। রাজীব গোস্বামী বলে একজন ছাত্র, দিল্লি ইউনিভার্সিটির কমার্শিয়াল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে গায়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। কেন? যে ওবিসিদের অর্থনৈতিক উন্নতি হবে কেন? তাহলে ওবিসিকে তাহলে আরএসএস সরকার, হ্যাঁ, ব্রাহ্মণরা মানুষ বলে মনে করে না, ইনসান বলে তারা হচ্ছে মনে করে না। তাহলে ওবিসি হিন্দু তো, তাহলে ভারতবর্ষের ও এসসি এসটি ওবিসি যদি হিন্দু হয়, তাহলে তাদের অর্থনৈতিক উন্নতি হলে তো তাহলে বাকি হিন্দু ভাইরা খুশি হবে। তাহলে তারা সংরক্ষণ দেবে না বলছে কেন? তাহলে সংরক্ষণ দেবে না বলে মন্ডল কমিশনের ওই রিপোর্টটাকে ভুলিয়ে রাখার তারা বাবরি মসজিদ তাহলে হচ্ছে ধ্বংস করেছে। তাহলে বাবরি মসজিদ ধ্বংসটা কি জন্য ছিল? মুসলমানদের ওপর একটা আঘাত, আর ওবিসিদেরকে যে সংরক্ষণ দেওয়ার কথা ছিল সেটা তারা ভুলে দিয়েছে। আচ্ছা, এখানে একটা আমার প্রশ্ন, যে আমাদের যে সরকার আছে, বর্তমান সরকার নরেন্দ্র মোদী সরকার, উনি যেটা আমাদের বোঝাচ্ছেন যে সিএএ কোনো নাগরিকত্ব বাতিলের ব্যাপার নেই, বরং এতে নাগরিকত্ব আরও ভালোভাবে পাওয়া যাবে এবং সিটিজেনশিপ বাছাইয়ের প্রক্রিয়া, তো এতে আমাদের ভয় আছে কি? মানে ওনারা তো বলছেন যে ভারতের যারা নাগরিক আছে এবং যারা ভোটার আছে ইনারা অবশ্যই থাকবেন, তো এর বিরোধিতা আপনারা কেন করছেন? না, যে কথাটা বলছে, আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য প্রথমে আমি অন্তরের স্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম যে কথাটা বলছে, কথাটা তো প্রথম নরেন্দ্র মোদীর কথা যদি আমরা বিশ্বাস করি, আমরা জানোয়ার, এটা প্রমাণ হয়ে গেল। নরেন্দ্র মোদী যে বারবার ঠকাচ্ছে, একটা কথা আছে, নেড়া বেলতলায় কবার যায়, অত্যন্ত বোকাচুদা না হলে সে দুবার যাবে না। তাহলে নরেন্দ্র মোদীর কথা সেই বিশ্বাস করবে ওই দিলীপ ঘোষের মতন লোক, যে গরুর দুধকে শরবত মনে করে। এবার সবাইকে যদি দিলীপ ঘোষের মতন আড়াকাটা ভাবো, কম বুদ্ধি সম্পন্ন লোক ভাবো, ভুল হবে। সারা ভারতবর্ষ অনেক বড়, ভারতবর্ষের লোকের মধ্যে সবাইকে দিলীপ ঘোষ ভাবলে তো হবে না। আচ্ছা, কারণ সবাইকে অমানুষ ভাবা কি ঠিক হবে? হবে না। কারো কারো তো বুদ্ধি আছে। এবার নরেন্দ্র মোদী যদি মনে করে গোটা পশ্চিমবাংলায় সবাই দিলীপ ঘোষ, তাহলে তার ভুল হবে। তাহলে এইরকম, তাহলে ওই কেন্দ্র সরকারের মানে কথা আমরা কখনো বিশ্বাস করি? 15 লাখ টাকা দেবে বলেছিল, আমাদের ঘরের টাকা সব নিয়ে নিয়েছে। আচ্ছা, আমাদের কাছে আজ 15 টাকাও নেই। তাহলে ওই রকম অনেক কিছু দেবে বলেছে, কি এবার হচ্ছে কিছুই দেয় না। শুধু হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে ভারতবর্ষের অর্থনৈতিক, সাংস্কৃতিক সমস্ত কিছু জিনিসকে শেষ করে দিয়েছে। নিজের লজ্জায় মুখ ঢাকতে পারে না, লাস্টে আমাদেরকে সিএ দিচ্ছে, খাবারের জায়গায় সিএ দিচ্ছে। ঠিক আছে? তাহলে আমাদের ভারতবর্ষে আসলে ভারতবর্ষের যে বর্তমান সরকার, তারা হচ্ছে ইংরেজদেরই দালাল, ইংরেজদের মতন ডিভাইড এন্ড রুল, ভাগ করো এবং শাসন করো, শোষণ করো, এই নীতিতে তারা বিশ্বাসী। এবং পৃথিবীতে চরম মানে হচ্ছে স্বৈরাচারী হিটলার এবং মুসলিনের আদর্শে অনুপ্রাণিত আমাদের আরএসএস এবং বিজেপি সরকার। অতএব ধ্বংস ছাড়া এদের কাছে সৃষ্টির কোনো কথাই নেই। আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন, আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ইনি সিএর পক্ষে আছেন না বিপক্ষে আছেন? আপনার মতামত কি, ব্যক্তিগত মতামত? সে তো কেবলমাত্র রাজনৈতিক স্বার্থটাই মানে হচ্ছে সব থেকে বড় কথা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্ট্যান্ড কি, এটা উনি নিজেও জানে বলে আমার মনে হয় না। উনি কি স্ট্যান্ড, যেমন কেরালায় তারা আইন পাস করার মাধ্যমে দেখিয়ে দিয়েছে। তাহলে তারা কেন্দ্র সরকার আইন করেছে, আইনের মোকাবেলা কেরালা সরকার আইন করেই করেছে। তাহলে এখানে চিল্লির কোনো ব্যাপার নেই। তাহলে অনেকটা তাহলে নাট্যমঞ্চে নাটকের তাহলে হচ্ছে ভূমিকায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছে। তাহলে তার স্ট্যান্ডটা যদি সে করতো, কারণ 8 জন তার সাংসদের বিরুদ্ধে ভোট দেওয়ার সুযোগ ছিল, সেখানে যায়নি। আচ্ছা, তাহলে কেন যায়? তাহলে এটা একটা সুযোগ। তাহলে যেখানে আইন আছে সেখানে তাহলে আমরা সুযোগ আছে, আপনি সেখানে ভোট দিলেন না। তারপর আসামের মতন জায়গাতে তাহলে আমাদের নয়া হিটলার, আমাদের শাসক নরেন্দ্র মোদী তাহলে হচ্ছে যেতে পারে না, সেখানে তার সরকার আছে। তাহলে এখানে তাহলে হচ্ছে তার তো সরকার নেই, এটাই আমরা জানতাম।
কিন্তু টিএমসি মমতা ব্যানার্জি যে অঘোষিত মানে মানে বিজেপির যে সরকার টিএমসি নামে চলছে, এইটা তাহলে আজকে পরিষ্কার হয়ে গেছে যে যেখানে তার সরকার, তাহলে মমতা ব্যানার্জি মানে এটা দেখিয়ে দিল যে বিজেপির থেকে আমি মানে আসামের বিজেপির থেকে আমি এখানে হচ্ছে বেশি শক্তিশালী, আমি নরেন্দ্র মোদীকে সিকিউরিটি দিতে সক্ষম। নাহলে পশ্চিমবাংলা থেকে মানে হচ্ছে লাঞ্ছনা গঞ্চনা অপমান হয়ে জুতো খেয়ে ওই স্বৈরাচারী শাসক হচ্ছে যেত। তারপর আর একটা কথা বারবার তাহলে হচ্ছে বলছে যে কেন্দ্রে যে আইন করে দেয় সে কথা রাজ্যকে সবাইকে মেনে নিতে বাধ্য। তো কোনো আইন যদি কেন্দ্র করলেই মানুষকে মেনে নিতে হয়, তাহলে ইংরেজদের বিরুদ্ধে আর তার হচ্ছে বিদ্রোহ হতোই। ওরা যাই তাই আইন পাস করবে ভারতকে ধ্বংস করার তারে। না বলে কি সব আইন কি ভারতবর্ষের জনগণ কি মেনে নেবে? সে আইন মানবে যেটা ভারতের জন্য ভালো, যেটা ভারতবাসীর জন্য ভালো, ভারতবর্ষের জনগণের জন্য যেটা কল্যাণকর, সংবিধান যেখানে সুরক্ষিত হবে সেই আইন মানবে। মানবতা বিরোধী, সংবিধান বিরোধী, হিন্দু মুসলিম বা হচ্ছে খ্রিস্টান বিরোধী, ভারতবর্ষের আপামর জনসাধারণের স্বার্থের বিরুদ্ধে, সেখানে তাহলে ওই আইন কেন মানবে? আচ্ছা। স্বৈরাচারী শাসকের আইন মানার কোনো ব্যাপারই নেই। আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন আছে যে কিছু কিছু বিজেপির লোকেরা প্রচার করতে বেরিয়েছেন মাইক নিয়ে, আমি নিজেও দেখেছি যেটা প্রত্যক্ষদর্শী, যে তিনারা বলছেন যে সিএএ আইনে কোনো সমস্যা নেই, তো আপনারা প্রথমে একটা ফর্ম ফিল আপ করবেন, সেই ফর্মটাই লিখতে হবে যে আপনি কবে বিদেশ থেকে এসছেন, মানে বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে কবে আপনি এসছেন সেটা লিখতে হবে, এবং আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড কিছুই ঠিক করার কোনো প্রয়োজন নেই। আপনারা শুধু লিখে দেবেন আনুমানিক যে আমার এতদিন আগে আমি ভারতবর্ষে প্রবেশ করেছি, এবং নিচে সাইন করে জমা করবেন। আপনাদের কোনো টেনশন নিতে হবে না, আমরা আপনাদেরকে নাগরিকত্ব দেব। এই বিষয়টা আসলে কি, জনগণকে আপনি কি বলবেন এই বিষয় সম্পর্কে? জনগণকে প্রথম বলবো তারা ভারতীয় কিনা তাদের প্রমাণপত্র, তাদের বার্থ সার্টিফিকেটে, এই সমস্ত কিছু তাদের বলতে কাদের বলছেন? যারা যাচাই করতে আসবে, বিজেপির কর্মী অথবা সরকারি যে কোনো কর্মী, আচ্ছা, তাদের কাছ থেকে কারণ একজন বিদেশিদের হাতে তোমার নাগরিকত্ব প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই, তার সমস্ত কিছু থাকবে। তারপরে জনগণ দেখাবে কি না দেখাবে, তারপর আপনি এখানে বিদেশি কাকে বলছেন? এখানে বিদেশি এক নম্বর, এখানে বিদেশি তো চিহ্নিত হয়ে আছে, খালি সময়ের অপেক্ষা, তাদেরকে বার হয়ে যেতে হবে। তার এটা জেনে গেছে কেবলমাত্র 15% উচ্চবর্ণের হিন্দু যারা ভারতবর্ষে আছে তারা হচ্ছে অনুপ্রবেশকারী। এটা ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। দেখুন, রক্ত ডুপ্লিকেট করা যায় না, কিন্তু আপনার ডকুমেন্টস ডুপ্লিকেট করা যায়। যেমন আমাদের ভারতবর্ষের হচ্ছে প্রধানমন্ত্রী কি পাস করেছে কেউ জানে না, মন করলে তার সে ক্ষমতায় আছে, সে এখন পিএইচডি ডিগ্রি এনে আপনাকে দেখে দেবে, কারণ ওটা ডিগ্রি কিনতে পাওয়া যায়। কিন্তু আপনার শরীর থেকে যে ব্লাডটা, ওটা কিনতে পাওয়া যাবে না। ব্লাডের ব্যাপারটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়ে গেছে। ভারতবর্ষের 15% মানুষ ভারতের নয়, তারা ফের শাসক হয়ে বসে আছে। আন্তর্জাতিক সংবিধান আছে যে একটা দেশের লোক আর একটা দেশের শাসক হতে পারবে না। তাহলে আজকে ভারতবর্ষের যে শাসক শক্তি, তারা হচ্ছে ব্রাহ্মণ, তারা হচ্ছে বিদেশি, তারা হচ্ছে আর্য, তারা বহিরাগত। তাহলে তারা যে শাসক হয়ে আছে, এটা আন্তর্জাতিক সংবিধান হচ্ছে লঙ্ঘন হয়েছে। তাহলে এটা ওরা জেনে গেছে যে আগামী দিন ভারতবর্ষের মুসলমান, এসসি, এসটি, ওবিসি, শিখ, জৈন, বৌদ্ধ, এই সমস্ত ধর্মান্তরিত ভাইয়েরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আমাদের রাজত্ব শেষ। এই জন্যে ওরা বুঝতে পেরে তাহলে এই আন্দোলনকে খতম করার তারা ষড়যন্ত্রমূলকভাবে যাই তাই একের পর এক আইনকে সামনে এনে আমাদেরকে ব্যতিব্যস্ত করে তুলতে, যাতে করে তাদের বিরুদ্ধে আন্দোলন করার, সংগ্রাম করার সময় না পায়। আচ্ছা, তো এখানে আরেকটা প্রশ্ন আমার আছে, সেটা হচ্ছে সিএএ বিষয়ে অন্যান্য সংগঠনদের ভূমিকা কী, এবং আপনার ব্যক্তিগত মতামত কী? যদি সিএএ বন্ধ করতে হয় বা সিএএ আইনটা আমরা না মানতে চাই, সেক্ষেত্রে আমাদের করণীয় কী হবে, এবং কি করলে আমরা এই সিএএ আন্দোলনের বিরুদ্ধে বা সিএএ আইনের বিরুদ্ধে লড়তে পারবো, যদি বলেন। আমরা সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধানকে আমরা রক্ষা করার জন্য আমাদের সারা ভারতবর্ষের। আচ্ছা, এখানে একটা আমি কথা বলি যে আপনি বলছেন সংবিধানকে রক্ষা করার জন্য, সংবিধানকে কি বাদ দিয়ে আমাদের সিএএ আইন হয়েছে? হ্যাঁ, সংবিধানের 14 নম্বর যে আর্টিকেল, আচ্ছা, জাতি, ধর্ম, ভাষার ভিত্তিতে ভাগ করা কাকুই যাবে না,
তাহলে ওইটার বিরোধী। এবং বাক স্বাধীনতা যে 19 নম্বর আর্টিকেলে দেওয়া আছে, তাহলে এই যে তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে দিচ্ছে না, এটাও তার বিরোধী। তাহলে সারা ভারতবর্ষের জনগণ আজকে জেগে গেছে, সে হিন্দু হোক, এসসি এসটি ওবিসি, শিখেরা, জৈনরা, মুসলমানরা, সব শ্রেণী তারা উঠে পড়ে হচ্ছে, মানে আজকে লেগেছে এর বিরুদ্ধে আন্দোলন করছে। এর বিরুদ্ধে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এবং শান্তিপূর্ণ উপায়ে। সিএ মানে এইরকম কত সিএ ইংরেজরা চালু করতে চেয়েছিল, তারা টিকতে পারেনি, ঠিক আছে। ইংরেজদের বিরুদ্ধে 1947 সালে যে বিদ্রোহটা হয়েছে, একইভাবে গণ আন্দোলন গণজোয়ার করতে হবে। আর ডিএনএর মাধ্যমে যদি আমরা দাবি তুলি, এনআরসি করতে হবে, ক্যা করতে হবে, সমস্ত কিছু ডিএনএর ভিত্তিতে হবে, তাহলে দেখবে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। আর জনগণ যদি মানে রাস্তায় নেমে যায়, কারো বাবার ক্ষমতা নেই যে এই আইনকে লাগু করতে পারে। কারণ ভারতবর্ষে গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড। যার জনসংখ্যা, জনগণের ভিত্তিতে সব কিছু, জনগণ যেদিক বেশি সেই দিক। আজকে যে সরকার এই ক্যা বলো, এনআরসি বলো, যে আইনটা করছে, কেন ও জনগণের তোয়াক্কা করে না? কারণ ইভিএম ঘোটালা করে ও হচ্ছে জিতেছে। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জনগণ ভারতবর্ষের রাস্তায় নেমে গেছে, তার বিরুদ্ধে কিন্তু পক্ষের লোককে অতটা নামাতে পারেনি। তাহলে বোঝা গেল এখানে যে জনগণের ভোটে বিজেপি সরকার জেতে রে, ইভিএমের মাধ্যমে, ইভিএম মেশিন ঘোটালো করে তারা, মানে করাপশন করে তারা জিতেছে। তাহলে 347টা সিটে গড়বি নির্বাচন কমিশন এত হই হাল্লার মধ্যেও তারা জানতে চেয়েছে যে একটা দুটো নয়, 347টা সিটে বিজেপির গড়বি। তাহলে ইভিএম এর মাধ্যমে অবৈধভাবে সরকার যে প্রতিষ্ঠিত হয়েছে, অবৈধ সরকারের আইন, কোনো আইন মানার দরকার নেই ভারতীয় জনগণের। তারা যদি ভারতীয় জনগণ হয়, তাহলে ঘর মালিককে যদি চাকর সন্দেহ করে যে আপনি যে এই ঘরের মালিক, আমাকে সার্টিফিকেট দেখা, চাকরের প্রতি ঘর মালিকের কি ব্যবহার হওয়া উচিত? তাহলে আজকে সেই রকম সিএ এনআরসি যে ডকুমেন্ট ভারতবর্ষের মানুষের কাছে চাচ্ছে, একটা ঘর মালিকের যে ব্যবহার চাকরের সাথে করা উচিত যদি মালিকের পরিচয় জানতে চাই, তো একইভাবে ভারতীয় জনগণ এখানে মালিক। ভারতবর্ষের যত সরকারি আমলা, বড় বড় যে যত বড় পদে আছে, সে তত বড় চাকর। ভারতবর্ষের যে সেবক, সে তত বড় হচ্ছে সেবক। তাহলে অতএব সে কখনো ঘর মালিককে, দেশবাসীকে কখনো তাহলে এই প্রশ্ন করতে পারে না তোমার ডকুমেন্টস আছে কিনা। বরং তার ডকুমেন্টস আছে কিনা তাকে দেখাতে হবে এই কারণেই যে ভারতীয় জনগণ চাইবে যে কোনো ইংল্যান্ডের, আমেরিকার লোককে আমাদের দেশের প্রধানমন্ত্রী করে পার হচ্ছে দিচ্ছিলি। তো এটা জনগণের প্রশ্ন হতে পারে, শাসকের নয়। তো স্যার, আপনার কাছে আর একটা প্রশ্ন আছে আমার, যে ভারতবর্ষে এখন নাগরিকদের প্রতি সন্দেহ পোষণ করছে আমাদের সরকার। তো এই যে সরকার আমাদের সন্দেহ পোষণ করছে যে আমরা নাগরিক কি নাগরিক নয়, এমনকি আপনি, আমি, এমনকি ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ এই সন্দেহের মধ্যে ভুগছে যে আমরা নাগরিক কি নাগরিক নয়, এর পরিচয় প্রমাণপত্র দিতে হবে। তো এই বিষয়ে একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের যে সরকার আছে, এই সরকার আমাদের ভোট নিয়ে ক্ষমতার মসনদে বসেছেন এবং ভোট নিয়ে এখনও পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী আছেন, কেউ মুখ্যমন্ত্রী আছেন, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনি কি বলবেন, যদি আমরা অনুপ্রবেশকারী কেউ হয়ে থাকি এবং তার ভোট পেয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী গঠন হয়ে থাকে, তাহলে এই প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী গঠনটা কি বৈধ ছিল না অবৈধ ছিল, নাকি প্রধানমন্ত্রী আবার গঠন করতে হবে, করার প্রয়োজনীয়তা আছে? একটু যদি বুঝিয়ে বলেন। হ্যাঁ ভাই, আপনাকে ধন্যবাদ। যদি সরকারের যদি সন্দেহ হয় যে ভারতবর্ষের জনগণ সঠিক নয়, ভারতবর্ষের জনগণ সঠিক নয়, ভারতের লোক নয়, তো তাহলে তার ওইটা যদি ওর কথা সৎ হয়, যদি রিয়েল হয়, তাহলে উনিদের উচিত তাড়াতাড়ি সরকারকে মানে হচ্ছে ভেঙে দেওয়ার। তাহলে ওরা চার দোকানে চলে যাবে, যে প্রধানমন্ত্রী অমিত শাহ সে তার ছেলের সাথে কারবারে চলে যাবে, যে যা সাধারণ মানুষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পুনর্নির্বাচনের কথা বলছেন কি আপনি? হ্যাঁ, পুনর্নির্বাচন করতে হবে। যেমন পুনঃ নাগরিকত্ব যাতাই হচ্ছে, তাহলে পুনর্নির্বাচন হবে না কেন? পাকিস্তানি লোকেদের দ্বারাই উনি ধরলাম নির্বাচন হয়ে গেছে, পাকিস্তানের লোকেরা, বাংলাদেশের লোকেরা উনিকে ভোট দিয়েছে, আচ্ছা, ঠিক আছে। পাকিস্তানিদের ভোটে, কারণ ভারতের জনগণ উনিকে ভোট দেয়নি, তাহলে পাকিস্তানের জনগণ উনিকে মানে হচ্ছে ভোট দিয়েছে। তাহলে যার কারণে ভারতের জনগণের এখন উনি ডকুমেন্টস দেখতে যাচ্ছে। তাহলে উনি যদি ভারতের জনগণকে যদি নাগরিক মনে না করেন, তাহলে উনি নিজেকে ভারতের শাসক মনে করছে কিভাবে?
তাহলে দ্বিচারিতা একই মুখে দু রকম কথা কেন? তাহলে আগে সরকার ভেঙে দিক, সরকার ভেঙে দেওয়ার পর নাগরিকত্ব যাচাই হবে। নাগরিকত্ব যাচাই হওয়ার পর যে কজন নাগরিক পাবে তাদের দ্বারা নির্বাচিত ভোট হয়ে উনি যদি জিতবে, আর যদি হেরে যায় হেরে যাবে। আচ্ছা, বর্তমান ভারতবর্ষে এনআরসি এবং সিএ এর বিরুদ্ধে সবথেকে বেশি আন্দোলন করছে এবং এনআরসির বিরুদ্ধে এর আগেও আন্দোলন করেছে এরকম কোনো সংগঠন আছে কি? হ্যাঁ, শুধু শুধু সংগঠন নয়, প্রতিটি ব্যক্তি একবারে ট্রলিওয়ালা থেকে শুরু করে একেবারে প্রফেসর পর্যন্ত, এবং জেএনইউ বিশ্ববিদ্যালয়, তারপরে আপনার জামিয়া বিশ্ববিদ্যালয়, এবং শুধু ভারতবর্ষের এবং আমাদের কলকাতাতেও যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সারা ভারতবর্ষের প্রতিটি স্টেটে, প্রতিটি জেলায়, প্রতিটি যে ডিস্ট্রিক্ট এবং প্রতিটি অঞ্চল, প্রতিটি গ্রামে সিএ এবং এনআরসির বিরুদ্ধে আওয়াজ উঠে গেছে। যে আওয়াজটা থামাবার ক্ষমতা মানে সরকারের নেই। অবৈধভাবে গোলডাবি করে তারা পুলিশকে গোলডাবির ভূমিকায় রেখে তারা এটাকে রোধ করার চেষ্টা করছে। যা স্বৈরাচারী শাসন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড উত্তরপ্রদেশের দিক তাকালে ইতিহাসের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটিয়েছিল ইংরেজরা মানুষকে মেরে। সেই হত্যাকাণ্ড, তার হত্যালীলা উত্তরপ্রদেশের যোগী সরকার, যিনি আমাদের ভারতবর্ষের লোক নয়, তিনি এই কাজটা ভারতীয়দের ওপর এই অত্যাচারটা তিনি চালিয়েছেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্যে এনআরসি এবং সিএ বিষয়ে। সমস্ত জায়গাতে চলছে আন্দোলন। আরেকটা কথা বলছি, বড় বড় সংগঠন, তারপরে দিল্লির সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ভানু প্রতাপ সিং যাদব, তারা বেহবুদ প্রাচা, এবং ভারত বিখ্যাত হচ্ছে লিডার দলিত নেতা চন্দ্রশেখর আজাদজি, এবার ওম এন্ড বেসরাম অল ইন্ডিয়া হচ্ছে প্রেসিডেন্ট অফ বামসেফ, এবং মায়াবতীজিও কম বেশি বলছে, এবং তার একটা মানে বিধায়ককে তিনি সাসপেন্ডও করেছে এর পক্ষে কথা বলার কারণে। তাহলে কম বেশি সারা ভারতবর্ষ জুড়ে, এবং আমি ধন্যবাদ জানাবো আমার সমস্ত বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, ছাত্রছাত্রী ভাইদেরকেও, তারাও রক্ত দিয়ে ভারতকে রক্ষা করার জন্য, ভারতকে বাঁচানোর জন্য, সংবিধানকে বাঁচানোর জন্য, এবং এই স্বৈরা শাসকের বিরুদ্ধে, এই ইংরেজদের দালালদের সরকারের বিরুদ্ধে তারা লড়ার জন্য প্রস্তুতি নিয়েছে। তাদের রক্ত বৃথা যাবে বলে আমার মনে হয়নি। তাদের জ্ঞান গরিমা এবং তারা জান এবং প্রাণ দিয়ে ভারতের জন্য তারা লড়ছে। অসংখ্য ধন্যবাদ দাদা। এই ভিডিওটা আমরা রুমি টেলিকম অ্যান্ড ট্রাভেলস চ্যানেলে আপলোড করব এবং মুল্লিবাসী টিভি বাংলা নিউজ চ্যানেলে আপলোড করব। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখেছেন, যদি আপনাদের মনে হয় ভিডিওটি যথাযথ, অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।